শতরূপা আমার খুব ভালো বন্ধু, খুব ভালো কথা বলে। অ্যাট দি সেম টাইম যেটা বলে সেটা সম্ভবত কিছু কিছু জায়গায় বিশ্বাসও করে না। আমি তোমাকে কেন হ্যাঁ। বলি, আমি বলিনি, আমি কেন বলি, ওই একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, রবীন্দ্রনাথের কথাটা হয়তো মনে আছে, ওই কলকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, একেবারে শেষে উপলব্ধ কি হলো, কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলকাতা আছে কলকাতাতে। মানে আমার বলার উদ্দেশ্যটা এটা, যে স্বপ্নে ঘুম ভেঙে যায় সেই স্বপ্নেই কলকাতা কলকাতাতেই থাকে, যেটা নড়িতে নড়িতে চলিয়াছিল। আমরা যখন বিজেপিকে ক্ষমতায় আসতে দেখি, এই চলা, নড়িতে নড়িতে চলা, এবং তারপরে আজকে ঠিক 3 মাস, 4 আগস্ট, একদম এই 3 মাস। 3 মাসে এই নড়িতে নড়িতে চলা কিন্তু উপলব্ধ, তা তারা কলকাতাতেই আছে, সে কলকাতা নড়ছে না। আমি কেন বলি, আমি অবশ্যই এখানে ধন্যবাদ জানাবো, রাজনৈতিকভাবে ধন্যবাদ প্রাপ্য, তার কারণ সার্বিক রাজনীতির প্রশ্ন, দিলীপবাবু এবং শ্রমিকবাবুকে, কারণ ওরা দলের মধ্যে একটা রিসার্জেন্স চাইছেন, রেকটিফিকেশন চাইছেন দলের মধ্যে যেন কোনো বেনজল সোকল তৃণমূলীকরণ না ঘটে। না, আপনি বলছেন এটা ড্যামেজ হ্যাজ স্টার্টেড। আমি তোমাকে বেসিক্যালি বলছি, রিয়েলাইজেশন 3 মাস পরে কেন, আমি শুধু এটাই বলবার চেষ্টা করলাম, কলকাতা আছে কলকাতাতে। বেশ। আমি এই কারণে বলছি, চেঞ্জেস হতে হলে তো চেঞ্জেসকে তোমাকে উপলব্ধ করতে হবে, এবং সেটা হয়নি বলে আজকে একেবারে সবাক হয়ে এই দিলীপবাবু এবং শ্রমিকবাবুকে বলতে হচ্ছে, এবং দুজনেই কিন্তু রাজ্য বিজেপির স্টলওয়ার্ডস। ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাকে বলি, আমরা একটা জিনিস বারবার বুঝি, সেটা হলো যে কোন পদ্ধতির মধ্যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে। এই পদ্ধতির কারণটা কি বিজেপির কাছে পজিটিভিটি নাকি তৃণমূলের কাছে নেগেটিভিটি? দেখো, 50 বছর আমরা ক্ষমতায় নেই, রিয়েলাইজেশন ভেরি পারফেক্ট। আমি জানি ওই দলের বিপরীতে দাঁড়িয়ে, বিপ্রতীপে দাঁড়িয়ে কিভাবে একটি দলকে দর্শন করা যায়। আমরা যেটা দেখলাম সেটা খুব স্বাভাবিক, অনেকেই বুঝে উঠতে পারেনি বিজেপি ক্ষমতায় চলে এসছে, এবং সেটার কারণেই মাত্র 3 মাসে এত বেশি তৃণমূলীকরণ হয়েছে। একেবারে সরাসরি রাজ্যসভার 3টে সিট, সেই 3টে সিটে রিজাইন করে তারা ফিরে না, ফর এ সেকেন্ড তারা ফিরে এসছেন, এবং তাকে রিনমিনেট করতে হচ্ছে। বিজেপির প্রয়োজন আছে, কাকে কাকে বিজেপির প্রয়োজন আছে তৃণমূলের মধ্যে, সেটাকে ডিক্লেয়ার করতে হবে। কি কোয়ালিটি, কি কোয়ালিফিকেশন, কি ক্যারেক্টার, কি সার্টিফিকেশন, প্রমাণ করতে হবে যে এই কারণে তাকে ক্লাসিফিকেশন সেখানে ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল। না, ভালো, আমি তোমাকে এই জায়গাটা দিয়ে আসছি। সেকেন্ডারিলি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাকে বুঝতে হবে, একটু আগে বললো যে কংগ্রেসীকরণও নয়, আমি পরিষ্কারভাবে বলছি, ভারতবর্ষের যতগুলো এমপি আছে, আমি বলে যাচ্ছি, 67% এমপিজের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কংগ্রেস, অর্থাৎ বিজেপির কংগ্রেসীকরণ হয়ে গেছে আগে। আজকে রাজ্য মন্ত্রিসভায় যারা আছে, মানে বিধানসভায় যারা আছেন, ইনফ্যাক্ট 62% এক্স কংগ্রেস অথবা তৃণমূল, ইনক্লুডিং চিফ মিনিস্টার, ইদার কংগ্রেস অথবা আমি রাজ্য সরকারের যারা এমএলএ দের কথা বলছি এখানে, অথবা অন্য কোনো দল, বিজেপির নয়। তো আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে কে কাকে সলিডিফাই করছে। আলটিমেটলি যে প্রসপেক্টটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে একেবারে গাণিতিক অর্থে ক্ষমতায় এসছে এটা না বুঝে যে ক্ষমতায় কোথায় কংগ্রেসীকরণ, তৃণমূলীকরণ এবং কেন, অর্থাৎ বিজেপির যে স্ট্রাকচার সেটা কিন্তু বেসিক্যালি ভেঙে গেছে। আর ভেঙে গেছে বলে এতগুলো মধু ভাণ্ডার 3 মাসে তৈরি হয়ে যায়, এটা আরো বিপজ্জনক। 15 বছর ক্ষমতাতে যারা চ্যালেঞ্জড হয়ে, যাদের মানুষ বার করে দিয়েছে, সেই এফেক্ট যদি 3 মাসে পড়ে, এটাকে তো প্লাজমা এফেক্ট বলে। ছত্রপতি প্লাজমা এফেক্ট বলুন না, কাছ থেকে সম্ভবত যেটা শুনতে চেয়েছো সেটা হচ্ছে একদম বেসিক রিয়েলাইজেশন, উপলব্ধতা। মানে আমার প্রশ্নটা হচ্ছে এখানে, সেখানে ও বিজেপি সমর্থক বা বিজেপির সদস্য সম্ভবত তাহলে কোথাও একটা ইম্পার্শিয়ালিটির সাথে কম্প্রোমাইজ হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, স্বাভাবিক একটা মানুষ তার দৃষ্টিভঙ্গি থাকতেই পারে। আমি কিন্তু একেবারে শুরুতে একটা কথা বলেছি, দিলীপবাবু এবং শ্রমিকবাবুকে ধন্যবাদ। আমি কেন বলেছি, এটা শুধু একটা পলিটিক্যাল সিস্টেম না, যদি কারাপশনটা চলে তাহলে এন্টায়ার পলিটিক্যাল সিস্টেমটাই কারাপ্ট হয়ে যায়। যারা যারা আছে সদলে বিরোধীতে সকলেই কারাপ্ট হয়। ধরো দেখা গেল যে পশ্চিমবাংলায় 80টা সিট জেতার পরে
হঠাৎ দেখা গেল 60 থেকে 62 জন একটা অদ্ভুত প্রোটেকশন পেয়ে যাচ্ছে। 16 জনের মৃত্যুর পর প্রাক্তন মেয়রকে গ্রেপ্তার করা যায় না, ইভেন জিজ্ঞাসাবাদ করা যায় না, এবং দেখা যায় মেসি কাণ্ডে জড়িত একজন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, তাকে আর ডাকা হয় না। ইনফ্যাক্ট এই সব কারণগুলোকে দেখে আমার মনে হয় যে বিরোধী স্পেসকে যারা অকুপাই করতে চায় তারা আর যাই হোক গণতান্ত্রিক না। এখানে কোনো কিন্তু নেই, কারণ এখানে বলাই হয়, আমরা জানি কনস্টিটিউশনালি হাউস বিলংস টু দি অপোজিশন। ঠিক এই জায়গাটাতে হাউসকে ডিসিমিনেট করে যদি এমন একটি সরকার চলে তাহলে বিরোধী ভয়েস থাকবে না। ধরো এখানে আমরা বসে আছি, এখানে শান্তনু তুমি আছো পরিচালনার জায়গায়, তোমার কোনো মন্তব্য নেই। ধরো আমি বসে আছি শতরূপার সাথে, শতরূপা বিজেপির স্পোক্স পার্সন, তার সাথে বসে আছি আর একজন বিজেপি কর্মীর সাথে। মানে আমি বলতে চাইছি এই অকুপেশনাল যে দৃষ্টিভঙ্গি সেটা যখন ব্যালেন্স হয় না, স্বাভাবিক সরকার তার নিজের কাজ করবে, কিন্তু কম্প্রোমাইজেশনটা কোথায় হচ্ছে ভেরি ইন্টারেস্টিংলি যে তুমি যে প্রশ্ন তুলবে সেই প্রশ্নটা যারা তোলার কথা সে তারাও একই প্রশ্ন করবে যেটা তুমি বলে দিচ্ছ। এটাই স্বাভাবিক, মানুষের পারসেপশন তাই। আমি কেন বলছি যে 3 জন চলে গেছেন, ইটস নট স্ট্রাকচারাল। আমি বারবার যেটা বলছি, 3 জনের প্রত্যেকটা 3 জনকে আমি খুব ক্লোজলি চিনি এবং তাদের রাজনৈতিক অস্তিত্বের কথা জানো। আমি ওই প্রথম 2 জন তাদের তো কংগ্রেসি ক্যারেক্টার জানো, তারা কিভাবে কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং আমরা এদের চিনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে সময়ের সাথে অদ্ভুত একটা উর্বরতা তৈরি হয় যখন কংগ্রেস ছেড়ে দেওয়া যায়, যখন তৃণমূলে যাওয়া যায়, উর্বরতা আরও বাড়ে যখন আরেকটি দলে যাওয়া যায়। এই যে উর্বর মস্তিষ্কদের এত প্রয়োজন কেন? তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের ক্ষেত্রে দেখছি একটা বড় সংখ্যক তারা ইয়েস ম্যান হয়ে দাঁড়িয়ে আছে, যাই হোক যেভাবেই আছে, আমার পশ্চিমবাংলার রাজনৈতিক গণতান্ত্রিক স্পেসটাকে ক্ষতি করছে। আর সব থেকে বড় প্রশ্ন আমি এখানে করব, তুমি একটা কথা অবশ্যই, নো অ্যান্ড ইয়েসের মাঝখানে একটা প্যারাহ্যাপস থাকে। এই যে হয়তো জায়গাটা মারাত্মক, এই হয়তো জায়গাটার থেকেই কিন্তু তৈরি হচ্ছে মধু ভাণ্ডু। কারা খাচ্ছে? আমি প্রশ্নটা হচ্ছে এখানে যদি টপ স্ট্রাকচারাল ভিউ না থাকে, যদি দেখা যায় কম্প্রোমাইজ করছে যেটা আমি বুঝি না উচ্চ নেতৃত্ব বুঝবে, তাহলে বেসিক জায়গাতে দাঁড়িয়ে এই কম্প্রোমাইজের ট্রান্সলেশনটা শতরূপার থেকেও বেশি বুঝতে পারছেন কিন্তু ওই দিলীপ বাবু এবং শ্রমিক বাবু, তারা বুঝতে পারছেন কিভাবে অকুপাই করছে। ক্যারেক্টারিস্টিক্যালি একটি ঘটনা কিন্তু আমি তোমাকে এখানে বলে শেষ করি, এই দুজনই কিন্তু আদি বিজেপির লোক যারা মাইনরিটি এই বিজেপি সরকার। বেশ, আপনার কারিগর তাদেরকে লাথি মেরেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি তার আগেও বলি, আমার খুব ভালো লাগলো যে শতরূপার একেবারে শেষের দিকের কথা, এখানে ঘটনা যেখানে হাত দিচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন সেখানেই ধ্বংসস্তূপ। তার আগে একটা কথা বলেছিলেন, জ্যোতিবাবুকে উল্লেখ করে এই শুভেন্দুবাবুই বলেছিলেন যে জ্যোতিবাবু ক্ষমতায় আসার পরে উনি এই কথাটা বলেছিলেন, যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখছি বিধান রায় কোনো না কোনোভাবে এই কাজটা শুরু করে গেছে। ইনফ্যাক্ট দ্যাট ইজ হোয়াট দ্য কংগ্রেস ইজ। আমি তোমাকে দ্বিতীয় প্রসঙ্গে আসছি, যেটা ভাইটাল কোয়েশ্চেন এই মুহূর্তে। দেখো, আমি একটা জিনিস বুঝি, এই চিন্ময়দের সাথে যে ঘটনাটা ঘটেছে, টেট বা এসএসসি নিয়ে যা ঘটেছে আমাদের চোখের সামনে ঘটেছে, আমাদের সম্মিলিতভাবে আমরা ওদের পাশে দাঁড়িয়েছিলাম রাজনৈতিক সামাজিক সব ক্ষেত্রে। ঘটনাচক্রে আমি একটা কথা বলতে পারি, আমি ইনসাইড স্টোরিতে যতটুকু বুঝি বা বুঝলাম অ্যাডমিনিস্ট্রেশনের অন্দরে অর্গানাইজড ক্রাইম বলে যে ব্যাপারটা বলে, সেটা এই ক্ষেত্রে একেবারে প্রকৃষ্ট প্রমাণ, এটা অর্গানাইজড ক্রাইম। কীরকমভাবে ক্রাইমটা করা হয়েছে, ধীরে ধীরে একটা ছোট্ট বুনিয়াদের মধ্যে কাজটা করার পরে এরা যারা স্বচ্ছ যোগ্য শিক্ষক, আমরা যাকে বলি এনলার্জমেন্ট অফ সাইকেল, ওরা করে কি ইনভলভ করে দেয় যারা যোগ্য তাদেরও এর মধ্যে, যাতে মূল ঘটনার যেখানে ব্যাকআপ দেওয়ার দরকার পড়বে সেখানে গিয়ে এই অযোগ্যর সাথে যোগ্যকে মিলিয়ে দেওয়া, এবং পরবর্তী সময়ে দ্যাটস আ স্ট্র্যাটেজি। ওরা এই স্ট্র্যাটেজিটাকে মেনে, কারণ আমরা দীর্ঘ সময় দেখেছি তার ডেভেলপমেন্টটা কি, পরবর্তী সময় দেখা গেল বাধ্য করলো সবাইকে এক্সামিনেশনে যেতে। তার কারণ এক্সামিনেশনের একটা ব্যাপক অংশ যাদের চিন্ময়দের যারা কোয়ালিফাইড ছিল তাদের এই প্রশ্নটা ছিল না, তাকে ডিস্টিংগুইশ করা যেতে পারত, স্ট্র্যাটেজিক মোশন নেওয়া যেতে পারত, করেনি। তারা প্রিভিউ করতে পারত, করেনি। এবং এখানে সব থেকে বড় দায়িত্ব এই নতুন সরকার। আমি এই ক্ষেত্রে কোনো সমালোচনায় যাব না, আমি অবশ্যই চাইব এদের মতো ছেলেরা, যোগ্য শিক্ষকরা চাকরি ফেরত পাক এবং তার সাথে সাথে শিক্ষা দুর্নীতিমুক্ত হোক। 3 মাসের একটি সরকারের থেকে সত্যি এর থেকে বেশি আশা করা যায় না, কিন্তু এটা আশা করা যায় দি শুড মুভ, আমরা যেন বুঝতে পারি এই মুভমেন্টটা শুরু হয়েছে। খুব গুরুত্বপূর্ণ। বেশ চন্দনদা, আমরা একদম শেষ পর্যায়ে ওয়ান লাইনার শতরূপতি বললেন ইয়েস উই আর মুভিং, এক লাইনে বলবেন।
না না, দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড। এটা তো স্বাভাবিক, একটা সরকার এসছে, সে সরকার কাজ করবেন এবং সেই সরকার বিশেষত যে আন্দোলনটা কেন্দ্রীভূত হয়েছে, আমার মনে হয় যারা সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিল তারা বাদে, বিজেপি হোক, কমিউনিস্ট পার্টি হোক বা আমরাই হই, আমরা সর্বত্রভাবে এদের পাশে দাঁড়িয়েছি, আজও ঠিক একই ডিমান্ডে আছি। নতুন সরকারের কাছে তো এক্সপেকটেশন থাকবে, এখন তো আর পুরনো সরকারের কাছে আবেদন করছি না, নতুন সরকারের কাছে আবেদন করছি। এই আবেদন যেন এদের সাথে বসে, ঠিক কথা, এদের সাথে বসে একটা ফর্মুলেশন করে নেওয়া, একটা একদম। স্ট্র্যাটেজি করা, সেই অনুসারে মুভ করা, সো দ্যাট আমরা বুঝতে পারবো এই সরকারটা মুভ করছে। একদম একটা পজিটিভ নোটে কিন্তু আমরা আজকের পর্ব শেষ করলাম। চন্দন দা